রিচ ফিট কোনগুলো, শুধু এই পয়েন্টগুলো বলা হয়েছে। আচ্ছা, আর কোন ধরনের মিনারেলস বলা হয়নি, তাই তো? ঠিক আছে, তাহলে ভিটামিন একটা সেকশনে হয়েছে, বি সেকশনে। না ম্যাম, ভিটামিন আমাদের হয়নি। বি সেকশনে হয়েছে? হয়নি? ঠিক আছে, ভিটামিনটা করাবো, এরপরে ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাস শেষ হয়ে গেলে। আর ম্যাম মিনারেলসে হচ্ছে ক্লাসিফিকেশন অফ মিনারেলস পড়ানো হয়েছে, তারপর ফ্যাক্টরস এফেক্টিং রিকোয়ারমেন্টস অফ মিনারেলস, তারপর জেনারেল ফাংশন অফ মিনারেলস, আচ্ছা, বুঝছি। এগুলো বলা হয়েছে ম্যাডাম। তাহলে ভিটামিন পড়াইতে হবে। জি আর ম্যাম। মিনারেল যদি আমি পারি তাহলে কিছু কিছু আরো ইম্পর্টেন্ট দুই একটা মিনারেলস আমি ইনক্লুড করব ম্যাডামের সাথে। আর লিপিডের ক্লাসিফিকেশন, ফ্যাট, তারপর ইউটিলাইজেশন। আচ্ছা, লিপিডের ক্লাসিফিকেশন মানে লিপিডের পুরো মেটাবলিজম ক্লাসিফিকেশন, হ্যাঁ, তারপরে কোলেস্টেরল, এগুলো সবই পড়ানো হয়েছে, তাই তো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমাদের সিলেবাস হয়তো আর খুব বেশি থাকবে না, কারণ সাইফুল স্যারও মোটামুটি শেষ করে ফেলছে, আর দু একটা হয়তো ওনার আছে। আচ্ছা, হ্যাঁ বলো। আমাদেরকে তো আজকে ডিন স্যার বললো 30 তারিখের মধ্যে ক্লাস শেষ করে দিতে, আমরা কি? আচ্ছা, আমরা এই যে এখান পর্যন্ত পড়ছি, তাই না? স্মল ইন্টেস্টাইনের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন বা এই পর্যন্ত পড়ানো হয়ে গেছে। আজকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন পড়বো। আমরা নর্মালি কিন্তু লার্জ ইন্টেস্টাইন নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাই না, কিন্তু লার্জ ইন্টেস্টাইনেরও অনেক ইম্পর্টেন্ট ফাংশন আছে। মানে আমরা ডাইজেস্টিভ সিস্টেম যতবার পড়ছি বা পড়ানো হয়েছে, আমরা শুধু লার্জ ইন্টেস্টাইনের ফাংশন বা হ্যানত্যান এসব কিছু বলে শেষ করে দিই। কিন্তু লার্জ ইন্টেস্টাইন যে আমরা বলি যে ফিসিস পাস করে বডি থেকে, আনডাইজেস্টেড পার্ট যেটা, সেটাকে আর ওয়াটার, ভিটামিন এগুলো অ্যাবসর্ব করে, কিন্তু কিভাবে করে বা কোন পার্টটা লার্জ ইন্টেস্টাইনের এটাতে খুব বেশি ইনভলভ থাকে, এই জিনিসগুলো খুব বেশি একটা বলা হয় না। তো সেটাই আমি এখানে বলবো। সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের এখানে সামান্য একটু হচ্ছে ব্রিফ করা হয়েছে যে লার্জ ইন্টেস্টাইন ফাইনাল সেকশন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের, আর এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের থেকে দৈর্ঘ্যে অনেক ছোট, কিন্তু এটা অনেক মোটা, ডায়ামিটারটা অনেক থিক, আর এটা লুমেনটা কিন্তু স্মল ইন্টেস্টাইনের লুমেনের থেকে বড়, যার কারণে এটাকে বলা হচ্ছে মানে লার্জ ইন্টেস্টাইন বলা হয় আসলে। তো লার্জ ইন্টেস্টাইনের প্রাইমারি ফাংশন হচ্ছে তিনটা: অ্যাবজর্বিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস, প্রডিউসিং অ্যান্ড অ্যাবজর্বিং ভিটামিনস, আর কি করে ফর্মিং অ্যান্ড প্রোপেলিং ফিসিস। এই তিনটা হচ্ছে মেইন ফাংশন। তো দেখো, এখন আমি যদি এই যে ফিসিস কিভাবে বের করে, এটা তো প্রবলেম না, মানে খুব বেশি একটা ডিসক্রাইব করার ব্যাপার না, কিন্তু অ্যাবজর্বিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস আর প্রডিউসিং অ্যান্ড অ্যাবজর্বিং ভিটামিনস, এই দুইটা হচ্ছে আমি একটু ব্রিফ করি। সেটা হচ্ছে এখানে দেখো, অ্যাবজর্পশন অফ ওয়াটার অকার্স বাই অসমোসিস। যখন যে ফিড গুলো একেবারেই আনডাইজেস্টেড, স্মল ইন্টেস্টাইন পর্যন্ত এটা মানে ফিডের যে খাবারটা খাওয়ানো হয়, ফুড বা ফিড যাই বলি আমরা, এটার উপরে ফুলফিল মানে ডাইজেশন হতে থাকে। যখন আর ডাইজেশন হয় না, তখন সেটাকে বলি আমরা আনডাইজেস্টেড পার্ট। এটা রুমিনেন্ট, নন রুমিনেন্ট যে এনিমেলই হোক না কেন বা মানুষ যাই হোক না কেন, তো লার্জ ইন্টেস্টাইনে এই আনডাইজেস্টেড পার্টটা থাকে। তো এটার মধ্যে ওয়াটার থাকে, খাবারের সাথে যে আমরা পানি খাই সেটাও থাকে, প্লাস এই যে জানো যে তোমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টে তো এনজাইম সিক্রেট হওয়ার পরও মিউকাস সিক্রেট হয়, ওয়াটার সিক্রেট হয়, তো এই ওয়াটারটা থাকে। এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে কিভাবে? অসমোসিসের মাধ্যমে। Water diffuses in response to an osmotic gradient established by the absorption of electrolytes. এবং ওয়াটারের সাথে কি হয়? ইলেকট্রোলাইটও অ্যাবজর্ব হয়। সোডিয়াম is actively absorbed in the colon by sodium channels. Potassium is either absorbed or secreted depending on the concentration in the lumen. মানে সোডিয়াম, পটাশিয়াম বা এই ধরনের ইলেকট্রোলাইটস গুলো যেগুলো থাকে, এগুলো কিন্তু আমরা জানি কি লার্জ ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে তিনটা: সিকাম, কোলন আর রেকটাম। তো
তো যেগুলো আমরা যেহেতু এখানে নন রুমিনেন্ট পড়ছি, সিকামের ফাংশনটা কাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বলতো? রুমিনেন্টে। নন রুমিনেন্টে। বেসিক্যালি রুমিনেন্টে, কিন্তু সিকাম বলতে ওখানে কি হয়, ব্যাকটেরিয়াল ডাইজেশন বা ফার্মেন্টেশন হয়। ফার্মেন্টেশন হয়। হ্যাঁ, বা সিকামে আমরা জানি যে হার্বিভোরস যারা বা রুমিনেন্ট যারা ঘাস বা প্ল্যান্ট সোর্স থেকে খাবার খায়, তাদের কি হয়, সিকামে ওই যে ব্যাকটেরিয়াল পপুলেশন থাকে, সেগুলো ওই প্ল্যান্টের সেলুলোজকে ভেঙে ওখানে কিছু ফার্মেন্টেশন ঘটায়। কিন্তু নন রুমিনেন্টের ক্ষেত্রেও সিকামের ইম্পর্টেন্স আছে। সেটা কিসের ক্ষেত্রে বলো? পোল্ট্রি, এভিয়ান, পোল্ট্রি স্পিসিসে কিন্তু সিকামটা মোটামুটি ডেভেলপড হিউম্যানের থেকে। প্লাস হচ্ছে হর্স, হর্স কিন্তু নন রুমিনেন্ট। হর্স কি নন রুমিনেন্ট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হর্স নন রুমিনেন্ট। র‍্যাবিট কি নন রুমিনেন্ট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। র‍্যাবিট, হর্স এগুলো নন রুমিনেন্ট হলেও এদের ফাংশনাল সিকাম থাকে, মানে এদের সিকাটা অনেক বেশি ফাংশনাল থাকে। তো এখানে যেহেতু আমরা নন রুমিনেন্ট পড়ছি, তো আমি সিকাকে কিছুটা ডেসক্রাইব করে বললাম যে সিকামের মধ্যে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয় এবং সেটা র‍্যাবিট আর হর্সে খুব বেশি প্রমিনেন্ট থাকে। আর পোল্ট্রি বা পোল্ট্রি স্পিসিস যেগুলোকে বলি আমরা, চিকেন, ডাক, এগুলোতেও কিন্তু সিকামটা ফাংশনাল থাকে। এখন দেখো প্রোডাকশন অর অ্যাবজর্পশন অফ ভিটামিনস, এখানে কি বলছে? তাহলে এই যে ওয়াটার, তারপরে ইলেকট্রোলাইট, এগুলো কোথায় অ্যাবজর্পশন হয়? এগুলো অ্যাবজর্পশন হয় কোলনের মধ্যে। আর যদি সিকাম যেগুলোতে আছে সেখানে যখন ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয়, সেখানেও কিন্তু কিছু ভিটামিন, কিছু মিনারেলস এগুলো তৈরি হয় এবং ফার্মেন্টেশনের কারণে ওয়াটারও তৈরি হয়। এগুলো এই জন্য কোথায় অ্যাবজর্পশন হয়? সিকামের পরে কোথায় চলে যায়? এই কোলনে। কোলনে গিয়ে কিন্তু এই অ্যাবজর্পশন গুলো হয়। The colon also plays a role in providing required vitamins through an environment that is conducive for bacterial cultivation. দেখো এখানে বলছে কোলন কি করে, কোলনেরও ভিটামিন দরকার হয় যাতে ওই যে সিকামের মধ্যে থাকা ব্যাকটেরিয়া তারা ভালোভাবে কাজ করতে পারে। The colon houses trillions of bacteria that protect our gut and produce vitamins. কোলনের মধ্যেও আমরা কি বলি, বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস বলি না, বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বলি, বা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া বলি, দুটো জিনিস বলি। কখন ইনডাইজেশন হয় বা ডায়রিয়া হয় বলতো? যখন, বা ফুড পয়জনিং বলি, তাই না? আমরা ফুড পয়জনিং বলি যখন আমরা খাবার খাই সেটাতে মানে হার্মফুল ব্যাকটেরিয়া বেশি থাকে। বাবা যখন ফুড পয়জনিং বলি আমরা তখন যখন হার্মফুল ব্যাকটেরিয়া বেশি থাকে, এরকম কোনো খাবার খাই অথবা খাবারটা ভালোভাবে হজম হলো না কোনো কারণে, তখন কি হয়? তখনই আমরা বলি যে হচ্ছে ইনডাইজেশন হচ্ছে অথবা ফুড পয়জনিং হচ্ছে। তো ফুড পয়জনিং হলে বা ইনডাইজেশন হলে কি হয়, এই যে কোলনে থাকা আমাদের বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস গুলো, এগুলো কিন্তু কি করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না খাবার, এরাও হচ্ছে কোনো কাজ করতে পারে না এটার মধ্যে। সেই সাথে কিন্তু ফিসিসের মধ্যে তখন বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমসও চলে আসে। তো কোলনের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, এরা হচ্ছে আনডাইজেস্টেড পার্ট যেটা থাকে খাবারের, সেটার উপরে কাজ করে এবং ভিটামিন প্রডিউস করে। দ্য ব্যাকটেরিয়া ইন দ্য কোলন প্রডিউস substantial amounts of vitamins by fermentation. Vitamin K and B vitamins, including biotin, are produced by the colonic bacteria. These vitamins are then absorbed into the blood. Then dietary intake of these vitamins is low in an individual. The colon plays a significant role in minimizing vitamin disparity. That means দেখো এখানে আমরা বলছি কোলনে কিন্তু যে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে সেগুলো ফার্মেন্টেশন ঘটায় ওই আনডাইজেস্টেড পার্টের, এবং ভিটামিন যে তৈরি করে তার মধ্যে ভিটামিন কে আর বি ভিটামিনস মানে বায়োটিন
সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে যখন আমরা আমাদের খাবারের মধ্যে ভিটামিন কে অথবা বি ভিটামিন এগুলো যদি কম থাকে এরপরও কিন্তু প্রবলেম হয় না, তাই না? কোলনে কিন্তু এই জিনিসটা প্রডিউস হয় এবং এটা মিনিমাইজ হয়ে যায় ডেফিসিয়েন্সিটা। আচ্ছা, এই দুটো ফাংশনে কোথাও প্রবলেম আছে? আচ্ছা, এক সেকেন্ড আমি আচ্ছা দেখো, এখানে আরো কিছু কথা বলছি আমি, সেটা হচ্ছে দেখো কাইমটা যখন স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে আসে এখানে বি ভিটামিন বলতে তখন আমি এর আগে যে ফাংশনে বলছি, দেখো বি ভিটামিন বলতে ভিটামিন কে প্লাস বি ভিটামিন মানে বায়োটিনের কথা বেশি উল্লেখ করছি। বায়োটিন ছাড়াও আর কি কি ভিটামিন প্রডিউস হয়? ভিটামিন বি1, বি2, বি6, B6, B12 এগুলো হচ্ছে প্রডিউস হয়। তো এখানে ওই ধরনের কথাগুলো বলা আছে, তোমাদের যখন শীট দেওয়া হবে তোমরা ভালো ভালো করে দিও। আচ্ছা আচ্ছা, এখন ডাইজেশনের মধ্যে আমরা মাউথ থেকে ম্যাম বলো সাউন্ড একটু ইকো হচ্ছে। সবার কি প্রবলেম হচ্ছে সাউন্ডে? স্যার সাউন্ড জি ম্যাম, জি ম্যাম, জি সমস্যা ম্যাম। হচ্ছে। না আচ্ছা জানি টিথ, টাং, স্যালিভারি গ্ল্যান্ডস, তারপরে লিভার, প্যানক্রিয়াস, এই কয়েকটা জিনিসকে আমরা হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান বলি, কারণ এগুলো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট না, মানে সরি এটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টের পার্ট না, কিন্তু এগুলো ডাইজেশনকে অ্যাসিস্ট করে, এজন্য আমরা বলি অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। এখানে খুব বেশি কি বলবো, এখানে খুব কঠিন কিছু বলা নাই, এটা তোমরা পড়লে বুঝতে পারবা। এখানে স্যালাইভার ফাংশন গুলো দেওয়া আছে, এখানে লিভারের ফাংশন দেওয়া আছে। দেখো লিভারের তিনটা জিনিস আমি এখানে বলি। লিভারের মেইন, লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, আর এটা বেসিক তিনটা হচ্ছে কাজ করে, একটা ডাইজেশনের সাথে রিলেটেড। লিভারের অনেক ফাংশন, কিন্তু ডাইজেশনের সাথে রিলেটেড তিনটা ফাংশন, চারটা ফাংশন বলি। সেটা হচ্ছে বাইল প্রডিউস করে, এটা টক্সিক সাবস্টেন্সের মেটাবলিজম করে, ব্লাড সুগারকে মেইনটেইন করে, আর এটা স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে। বাইল প্রডিউস করে এটা আমরা জানি। টক্সিক মেটাবলিজম এটা কিভাবে করে বলতো? টক্সিন মেটাবলিজম, টক্সিক সাবস্টেন্সের মেটাবলিজম কিভাবে করে? কোনো উদাহরণ দিতে পারবা কেউ? যেমন ম্যাম ডিএমিনেশন করে, যে কঠিন ভাবে না, খুব সহজ ভাবে বলো। যেমন এক্সেস যে প্রোটিন গুলো আছে সেগুলো, এক্সেস যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলোর অ্যামাইনো গ্রুপকে আলাদা করে দেয়। ওইটাই তো ডিয়ামিনেশন বললাম। আচ্ছা, আমরা অসুখ হলে কি খাই? ওষুধ খাই, মেডিসিন তো কেমিক্যাল সাবস্টেন্স, তাই না? আবার অনেকে রাগের বশে সুইসাইড করার চেষ্টা করে, পয়জন খেয়ে ফেলে, কিন্তু মরে না, বেঁচে যায়। তো অনেকে কি করে, অনেক নেশা জাতীয় খাবার খায়, নেশা করে। বাবা তুমি যাও না প্লিজ। বা বিভিন্ন ধরনের নেশা জাতীয় অভ্যাস থাকে অনেকের, তো এগুলো হচ্ছে টক্সিক সাবস্টেন্স বডির, অথবা আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে অনেক সময় কি হয়ে টক্সিসিটি থাকে। তো লিভারের
একটা অনেক বড় ফাংশন হচ্ছে লিভার এই টক্সিক সাবস্টেন্স গুলোকে মেটাবোলাইজ করে ফেলে, যেটা বডির জন্য হার্মফুল এমন কিছুকে মেটাবোলাইজ করে বডি থেকে দূর করে দেয় বা বডি থেকে বের করে দেওয়ার একটা মেটাবলিজম সেটার মধ্যে আছে। এটা হচ্ছে লিভারের অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফাংশন। যেহেতু পয়জনাস সাবস্টেন্স খাবার মাধ্যমে আমাদের বডিতে বেশি এন্টার করে, এজন্য ডাইজেশনের সাথে এই ফাংশনটার অনেক লিংক আছে। বাকি ফাংশন গুলো পড়লেই বুঝতে পারবা। এখন নেক্সটটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে কি গ্ল্যান্ড বলো তো? Mixed gland. মিক্সড গ্ল্যান্ড। কারণ কি প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন বোথ ফাংশনই আছে। Endocrine, exocrine. আচ্ছা, আমাকে মেবি মমতা ম্যাডাম ফোন করছেন, আমি একটু ধরি, হ্যাঁ একটু। এন্ডোক্রাইন দুই ধরনের ফাংশন আছে দেখে আমরা প্যানক্রিয়াসকে হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বলি। প্যানক্রিয়াস দেখো স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয় এবং সেখানে যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যায়, ডিউডেনামে ওই অ্যাসিডিক কাইমটা আসে। কিন্তু স্মল ইন্টেস্টাইনের এনভায়রনমেন্ট কিন্তু অ্যালকালাইন, বা স্মল ইন্টেস্টাইনে যে ধরনের এনজাইম গুলো সিক্রেট হয় এরা অ্যালকালাইন কন্ডিশনে কাজ করে। তো এজন্য অ্যালকালাইন সাবস্টেন্স বলতে এখানে বাইকার্বনেট আয়নটা প্রডিউস হয় প্যানক্রিয়াসের মধ্যে এবং সেটা বাইল ডাক্ট প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে ডিউডেনামে এসে এই এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করে। আর বাকি এখানে লেখাগুলো এগুলো তোমরা পড়লে জানতে পারবে। আচ্ছা শোনো, আমরা এখানে নন রুমিনেন্টের ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি। নন রুমিনেন্টের মধ্যে অনেক বড় একটা পার্ট হচ্ছে পোল্ট্রি। তো পোল্ট্রির ডাইজেস্টিভ সিস্টেম এখানে হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি। পোল্ট্রি ডাইজেস্টিভ সিস্টেমে সবকিছুই অ্যাজ ইউজুয়াল, মানে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম, স্টমাক, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বা প্রত্যেকটা এনজাইমের কাজ কি, এক্সেসরি ডাইজেস্টিভ অর্গানের কাজ কি, কিন্তু ডিফারেন্স কোথায় বলতো? এই যে দেখো ক্রপ, প্রোভেন্ট্রিকুলাস, এই যে ভেন্ট্রিকুলাস, আর এই যে সিকা, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আরেকটা হচ্ছে ডিফারেন্স আছে, সেটা কোথায়? Gizzard আছে, সিকা দুইটা। এর মধ্যে ইউরিন এবং ফিসিস একসাথে এক্সক্রিশন হয়। না, আমি এখানে বলিনি, আমি বলছি যে ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের বা নরমালি হচ্ছে র‍্যাবিট, হর্স এদের সাথে যদি তুলনা করো তাহলে কি আছে? মুখ আছে, টিথ আছে, টিথ আছে, কিন্তু চিকেনের তো টিথ নাই, চিকেনের বিক আছে। হ্যাঁ, তো ওই জায়গাটাতেও ডিফারেন্স, ক্রপেও ডিফারেন্স, প্রোভেন্ট্রিকুলাসেও ডিফারেন্স। ভেন্ট্রিকুলাস এটা একটা অর্গান আছে, সিকাটাও দুইটা, এবং সিকাটা মোটামুটি ফাংশনাল। তো এখানে জাস্ট এই কয়েকটা জিনিস যেগুলো একটু আলাদা, সেই আলাদা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি কয়েকটা ছবি দিচ্ছি, শব্দ হচ্ছে কার? আচ্ছা, ছবিগুলো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি তোমরা? জি ম্যাডাম। আচ্ছা, চিকেনের ক্ষেত্রে, আচ্ছা মানুষের টেস্ট বাড কোথায় থাকে? টাঙে। যেটা টাং আছে জিহ্বার মধ্যে, তাই না? এটা কিন্তু চিকেনের মুখের ভিতরের ছবি। এই যে ছবিটা, এখানে দেখো চিকেনের টেস্ট বাড কিন্তু থাকে উপরের চোয়াল বা উপরের বিক যদি আমরা বলি সেখানে। এখানে দেখো ছোট ছোট ঘামাচির মতন পয়েন্টেড করা আছে, এই জায়গাটা, এগুলো হচ্ছে টেস্ট বাড। এবং চিকেনের মুখে প্রায় 300 এরও বেশি টেস্ট বাড আছে। আর চিকেন, এই যে জিহ্বার পিছনে, এখানে দেখো আমি এখানে যে ছবিটা দেখাইছি, জিহ্বার পিছনে এখানে হচ্ছে একটা উঁচা অংশ আছে, এটা ইসোফেগাসের ঠিক সামনের দিকে। এই অংশটাকে বলা হয়
ল্যারিঞ্জিয়াল মাউন্ট। এটা এই যে চিকেন যে খাবারগুলো খায় সে খাবারগুলো যেন মানে দেখো নিচের যে ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে ট্রাকিয়া আর ইসোফেগাস এই দুটার জাস্ট শুরু যে সেই জায়গায় থাকে এই ল্যারিঞ্জিয়াল মাউন্টটা। এটা চিকেন যখন খাবার খাচ্ছে তখন যেন আমাদের কি হয়, এখানে কি আছে ভোকাল কর্ড আর ইসোফেগাসের মধ্যে কি আছে, একটা ঢাকনা আছে, এপিগ্লটিস বলি আমরা, তাই না? এপিগ্লটিস বলি। তো চিকেনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মাউন্ট, এবং এটা খাবারটাকে মুখ থেকে ইসোফেগাসে পাস করতে হেল্প করে। সেই কথাগুলোই এই জায়গাটাতে বলা আছে যে চিকেনের, দেখো চিকেনস হ্যাভ আপ টু 300 টেস্ট বার্ডস, চিকেনের 300 এরও বেশি টেস্ট বার্ড আছে। তারপরে ওই যে ল্যারিঞ্জিয়াল মাউন্ট যেটা আমি বললাম সেটার ফাংশন কি, ইপিগ্লটিস হিসেবে কাজ করে। আমাদের যেটা ইপিগ্লটিস সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মাউন্ট। ইসোফেগাস চিকেনের ইসোফেগাস হচ্ছে দেখো এই যে দুইটা পোর্শনে ভাগ করা, শুরু আর শেষ। এই শুরুটা হচ্ছে যেটা মানে মুখ থেকে যখন খাবারটা আসবে এই টিউবটাতে, এই জায়গাটাতে একটু হালকা কি বলবো ফোলা থাকে বা এই জায়গাটা প্রশস্ত, এটাকে বলা হচ্ছে সার্ভাইকাল। আর ক্রপ, এই যে ক্রপের এই শুরুর দিকের অংশটা এটাকে বলা হচ্ছে থোরাসিক। এই দুইটা পার্ট হচ্ছে ইসোফেগাসের পার্ট। দেখো আমি যেহেতু বললাম চারটা জিনিস হচ্ছে আলাদা, এখানে ক্রপকে নিয়ে আলোচনা করা হচ্ছে। ক্রপের এখানে দুইটা ছবি আমি দিছি, একটা হচ্ছে বাইরে থেকে ক্রপ দেখতে কেমন, আর ক্রপের ভিতরে খাবার হচ্ছে কিভাবে থাকে। ক্রপটা কিন্তু প্রাইমারি স্টোরেজ অর্গান হিসেবে কাজ করে। চিকেন যখন খায় কন্টিনিউয়াস খাইতেই থাকে এবং এই খাবারগুলো ইসোফেগাস হয়ে এই ক্রপের মধ্যে গিয়ে জমা হয়, এবং এখানে মোটামুটি 12 ঘন্টার মতন থাকে খাবারটা। এখানে কি হয়, চিকেনের মুখে স্যালিভারি গ্ল্যান্ডস আছে, কিন্তু সেই স্যালিভারি গ্ল্যান্ডস মানুষের মতো বা র‍্যাবিট, হর্স বা রুমিনেন্ট এদের মতো এত বেশি ফাংশনাল স্যালিভারি গ্ল্যান্ড না। এরপরও যতটুকু থাকে সেটা কি করে, খাবারটাকে যে লুব্রিকেন্ট করে, মানে মিউকাস দিয়ে খাবারটাকে পিচ্ছিল করে রাখে। এই ক্রপের মধ্যেও কিন্তু মিউকাস সিক্রেশন হয়। সেই মিউকাসটা এই খাবারগুলোকে, যে খাবারগুলো ক্রপের মধ্যে এসে জমা হয়ে থাকে, এই খাবারগুলোকে লুব্রিকেন্ট করে রাখে, যাতে করে হ্যাঁ সফট করে এবং যাতে করে ইজি পাস হয় প্রোভেন্ট্রিকুলাসে, সেটাতে হেল্প করে। এবং দেখো এখানে একটা কথা বলছে, no actual digestion takes place in the crop as there is no digestive chemical secreted there to begin the process. However, softening and swelling of food will occur during the storage time. This can lead to a condition called sour crop, where the contents of the crop ferment and a bacterial yeast infection can occur. দেখো ক্রপের মধ্যে কিন্তু কোনো ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয় না, যার কারণে এখানে কোনো ডাইজেশন হয় না। কিন্তু যে মিউকাস সিক্রেট হয় বা ক্রপের খাবারের মধ্যে থাকা পানি এগুলো থাকে, অথবা খাবারের মধ্যে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে না, মাইক্রোবস থাকে না, এগুলো কি করে স্লাইড একটা ফার্মেন্টেশন করে। এখানে সামান্য একটু ফার্মেন্টেশন হয় খাবারের, এখানে কিন্তু কোনো ধরনের ডাইজেশন হয় না। ক্রপের পরের পার্টটা হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। প্রোভেন্ট্রিকুলাসকে ট্রু স্টমাকও বলা হয়, এটাকে গ্ল্যান্ডুলার স্টমাকও বলা হয়। তার মানে এখানে কি, এটা আমরা যে স্টমাকের ফাংশন পড়ছি, স্টমাকের 4টা লেয়ার পড়ছি, 4টা লেয়ারের ইন্ডিভিজুয়াল ফাংশন পড়ছি, কোন কোন লেয়ার কি কি সিক্রেট করে। এই প্রোভেন্ট্রিকুলাসটা হচ্ছে ওই হিউম্যান বা মোনোগ্যাস্ট্রিক অ্যানিমেলের স্টমাকের মতোই এই প্রোভেন্ট্রিকুলাসটা, যার কারণে এখানে যেহেতু এনজাইম সিক্রেট হয়, অ্যাসিড সিক্রেট হয়, এজন্য এটাকে বলা হচ্ছে ট্রু স্টমাক বা গ্ল্যান্ডুলার স্টমাক। আর এটাকে প্রোভেন্ট্রিকুলাস এজন্যই বলা হয় কারণ গিজার্ড বা ভেন্ট্রিকুলাস, বা আমরা বাংলায় যেটাকে বলি গিলা, এই গিলার জাস্ট সামনেই থাকে এই ট্রু স্টমাকটা, এজন্য এটাকে হচ্ছে বলা হয় প্রোভেন্ট্রিকুলাস। দেখো গিজার্ড যেটা, এখানে কয়েকটা ছবি দেওয়া হয়েছে, এই যে প্রোভেন্ট্রিকুলাস আর এটা হচ্ছে গিজার্ড।
বা গিজার্ডকে ভেন্ট্রিকুলাসও বলা হয় বা মেকানিক্যাল স্টমাকও বলা হয়। গিজার্ড, ভেন্ট্রিকুলাস, মেকানিক্যাল স্টমাক। কেন মেকানিক্যাল স্টমাক বলা হয়? দেখো গিজার্ডের এখানে দুইটা ছবি দেওয়া আছে, গিজার্ডটাকে কেটে দুইটা ছবি দেখানো আছে। ভিতরের দিকে যারা মুরগি কাটছো তারাও জানবা যে এই যে মাস্কুলার পার্টটা থাকে, মাস্কুলার পার্টটা ছাড়াও এটার ভিতরে এই যে দেখো হলুদ, হালকা হলুদ কালারের একটা চিকন পাতলা পর্দার মতো থাকে, এটার ভিতরে কিন্তু খাবারটা থাকে। আর যখন মুরগি খাবার খায় অথবা হাঁস যখন খাবার খায় তখন তারা কি নিচে যে খাবারগুলো খায় এগুলোর সাথে কি ছোট ছোট পাথর বা নুড়ি পাথর এগুলো খেয়ে ফেলে না, বালি পাথর এগুলো? কথা বলো। জি ম্যাম। হ্যাঁ, সেগুলো কিন্তু এই গিজার্ডে গিয়ে জমা হয়ে থাকে, এই পাথরগুলো। এগুলো কি করে, খাবারের যে পার্টগুলো আনডাইজেস্টেড, মানে যেগুলো একটু বড় পার্ট, যে গ্রেন গুলো বড় বা সহজে প্রোভেন্ট্রিকুলাসে হজম হচ্ছে না, সেই জিনিসগুলোকে গিজার্ডে পাঠায়। এখানে এই যে গিজার্ডে থাকা বা গিলার যে মাংসল অংশটা, এরা কি করে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটার মাধ্যমে গিজার্ডটা মানে মুভ করে। এই মুভের মাধ্যমে এই যে এটার ভিতরে থাকা ছোট ছোট পাথর এবং এটার যে ফোর্স, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন ফোর্স, এটার মাধ্যমে খাবারটা আরো অনেক ছোট ছোট অংশে ভাগ হয়, আরো বেশি মিহি হয় এবং প্রোভেন্ট্রিকুলাসে এসে, গিজার্ড থেকে কিন্তু প্রোভেন্ট্রিকুলাসে চলে আসছে, আবার এসে সেই খাবারগুলোকে আবার ডাইজেশন হয়, হয়ে আবার গিজার্ডে যায়। তারপরে গিজার্ডে যখন আর কিছুই থাকে না, ডাইজেশন হওয়া পার্ট গুলো যেগুলো অনেক বেশি নরম হয়ে গেল, সেটা কিন্তু গিজার্ড থেকে স্মল ইন্টেস্টাইন তখন চলে যায়। বাকি কাজগুলো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমি এখানে দেখো শুধু দুইটা জিনিসের কথা বলবো। একটা হচ্ছে সিকা, যেহেতু সিকাটা হচ্ছে পোল্ট্রির ক্ষেত্রে ডেভেলপড। এখানে দেখো সিকা, আমরা লার্জ ইন্টেস্টাইনের ফাংশনে যেটা বললাম, সিকার মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া থাকে, সেখানে কি হয়, ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয়। এবং এখানে দেখো সিকা প্রডিউস করে সেভারেল ফ্যাটি অ্যাসিড অ্যাজ ওয়েল এস ভিটামিন বি। ভিটামিন বি এর মধ্যে থাকে কি, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12। এগুলো হচ্ছে সিকাতে প্রডিউস হয়, কারণ সিকার মধ্যে ব্যাকটেরিয়া থাকে। এজন্যই চিকেন দেখবা দেশি মুরগির ক্ষেত্রে বেশি এটা লক্ষ্য করা যায়, দেখবা ঘাস লতা পাতা এসব কিন্তু খায়। বাইরে যখন খাবার খায় তখন ঘাস, শাকসবজি, পাতা এগুলো কিন্তু মুরগি খেয়ে ফেলে এবং এটা খায়, এই সিকাতেই ডাইজেশনটা হয়। আচ্ছা, ডাইজেশনের যে বেসিক পার্টটা এটা এখানেই শেষ হয়। আজকে এখানেই ডাইজেশনের বেসিক পার্টটা শেষ হয়ে যাবে, ডাইজেশনের ক্লাসটা। সাইফুল স্যার তোমাদেরকে হচ্ছে নার্ভাস কন্ট্রোল অফ ডাইজেস্টিভ জিআই ট্র্যাক্ট এটা পড়াচ্ছেন তাই না এখন, না এটা শেষ হয়ে গেছে? ওটাই পড়াচ্ছেন ম্যাম। উনি প্রোটিনের মেটাবলিজম পড়াইছেন, ফ্যাটের মেটাবলিজমও হয়ে গেছে, কার্বোহাইড্রেট হয়নি তাই না? জি ম্যাম, ওটাই বাকি আছে, কার্বোহাইড্রেট মেটাবলিজম। আচ্ছা, কার্বোহাইড্রেট মেটাবলিজম বাকি, ভিটামিন বাকি, এই দুটো জিনিস হচ্ছে একেবারেই বাকি। আর মিনারেলস কিছু